একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। তাহলে মশিউর যেটা বলছে সেটা সত্যি? কারণ আমি বিয়ের জন্য মানসিকভাবে তৈরি না। আমি চাই না এক সপ্তাহের মধ্যে তুমি আমি বিয়ে করি। ইনা, my wife was raped. What? আমি তোমাকে বিয়ে করছি না। What? আমি অন্য কোথাও বিয়ে করছি, আর এই কথাটা বলার জন্যই আজকে আমি এখানে এসেছি। তুমি চাইলেই পারো এই পরিবারটাকে আবার হাসি আনন্দে ভরিয়ে দিতে। হ ভাবি, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো, পুরা বাড়িতে ধুম ফালাইয়া দেব। ইনি তো আমার বাবা, তাই না মা? হ্যাঁ, তিনি তোদের বাবা। আপনার শরীরটা কেমন? চা দিতে বলবো? বাবা, শুনে যাও। এসব কি হচ্ছে বাবা? কপাল, নিয়তি। এসব নিয়তি আমি মানি না। আস্তে আস্তে কথা বল না। বাবা, তোমার সঙ্গে আমার কথা আছে, এসো। আচ্ছা, উনি একা বসে আছে? থাকুক একা বসে। তুই ঘরে যা, আমি আসছি। বাবা, আমি যাব না, তুমি আমার সঙ্গে চলো। আমার কিচ্ছু ভালো লাগছে না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে একটু ইতি, আমার মেয়ে।
মা, মা, তোরা সবাই মিলে এই তো চেয়েছিলি, এবার খুশি হয়েছিস তো? আর কোনো কনফিউশন নেই? কেমন সুন্দর ভাগাভাগি হয়ে গেল। কিসের ভাগাভাগি মা? ওরা দুজন, তোরা তিনজন, আমি এখন কোন ভাগে পড়ি বলতো? মা, তোমার তো কোনো ভাগাভাগি করতে পারবো না। কিন্তু তোরা তো আমাকে ভাগাভাগির মধ্যে ফেলে দিয়েছিস। কুচি কুচি করে কাট, আমাকে কেটে 2 ভাগ 3 ভাগ যা খুশি করে নে, এতে তোদেরও জ্বালা মিটবে, আমার এই কষ্টের জীবন আর কাটতে। কিসের কষ্ট মা? তার চেয়ে এটাই তো ভালো হলো, যে লোকটার অস্তিত্ব নিয়ে আমাদের সবার মনে সন্দেহ ছিল, মেজো ভাই সেটা জানতে পারলো, আমরা সত্যটাকে জানলাম। এই জানাটা কতটা দামি হয়ে গেল একবার ভেবে দেখেছিস? এর দাম কাকে দিতে হবে বুঝতে পারছিস? প্রয়োজনে আমরা সবাই মিলে মূল্য দেব। না, মূল্য আমাকেই দিতে হবে, কড়াই গন্ডায় মূল্য আমাকেই দিতে হবে। শামীম সব শেষ করে দিল। শেষ মানে? শেষ মানে শেষ। সৌরভ, শেষ সময়টাও পার হয়ে গেল, তোরা কেউ শামীমকে ঠেকাতে পারবি না। তুমিও পারোনি মা। মেজো ভাই একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল, সত্যকে জানার চ্যালেঞ্জ। আমরা কেউই একে থামাতে পারতাম না। ও না জেনে না বুঝে সবাইকে চমকে দিতে চেয়েছিল। হ্যাঁ, চমকে গেছি আমি, চমকে। আমি নিশ্চিত ছিলাম যে, আমি জানতাম যে আপনি বেঁচে আছেন, কোথাও না কোথাও আছেন। বলছিলাম কি যে আমি বলছিলাম যে আপনি কোথাও না কোথাও আছেন, এটা ভাবতাম আর ভীষণ ভয় পেতাম। বহুদিন আগে একবার আপনাকে রাস্তায় দেখে জোরে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, তখন ছোট ছিলাম তো। না না না, ঠিক আছে, আমি আপনার কাছে যাব না। না না না, আমি না স্বামীর মতো সাহসী হতে পারলাম না। কেন যে স্বামীর মতো সাহসী হতে পারলাম না? দেখবেন, ঠিক একদিন আমি আপনার মতো পাগল হয়ে যাব, তারপর দূরে কোথাও চলে যাব, কেউ আমাকে খুঁজে পাবে না। আপনি আমাকে এমন করলে, আপনার সঙ্গে আমি এত কথা বললে বাবা দেখলে কষ্ট পাবে। আমি বাবাকে ভীষণ ভালোবাসি, আমি একটু উৎসুক, তাই বাবাকে ভীষণ ভালোবাসি। কিলো তোমার বিজয়ের অর্থ আসি কই? থম মাইরে আছো কেন? নিশানু রাও, পুরান ঢাকা থেকে ব্যান্ড পার্টি নিয়ে আসো, একটা পার্টি দাও। তোমার এত বড় একটা ভিক্টরি একটা সেলিব্রেট করবা না? ফালতু কথা বলিস না। ফালতু কথা না, পুরো ফ্যামিলিতে আগুনের মধ্যে ফেলাইয়া মজা লইলা, এমন একটু ফুর্তি ফার্তা করবা না? বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। একটু বাড়াবাড়ি না হয় করলাম, তারপরে তো তোমার লগে পারবো না। বাড়াবাড়িতে তো তুমি এক্সপার্ট।
একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেল, যা চাইলা তাই পারলা। আমার অস্তিত্বের জন্য দরকার ছিল। কি আমার অস্তিত্ব? বা তোমার মতো থার্ড ক্লাস টিউশনি মাস্টারের আবার অস্তিত্ব? আমাকে তোর কাছে থার্ড ক্লাস মনে হতে পারে। মনে হওয়ার তো কিছু নাই, তুমি তো থার্ড ক্লাসই। থার্ড ক্লাস একটা ফাউল। ফাউল হলে তোর কিছু যায় আসে না। আমাকে যে যায় আসে সেটা তুমি খুব ভালো করেই জানো। এখন হাতে পায়ে বড় হইছো, সকল শেকড় খুঁজে পাইছো, এখন তো আমাকে কথা মনে হয় তোমার আর দরকার নাই। ওটা শুধু আমার শেকড় নয়, আমার রিয়ালিটি। আর এই বাড়ি, এই বাড়ির মানুষজন সব আনরিয়াল, ফেক, অবাস্তব না? আমার কাছে অবাস্তব। তুমি আগা করাই একটা সেলফিশ, নেমো খারাপ। সেই হিসাব কেন তোর কাছে দিতে হবে? সেই হিসাব নেওয়ার অধিকার আমার আছে। তোমার মতো মানুষের বিচার হওয়া উচিত। কি বিচার করবি তুই বল? নেমো খারাপের শাস্তি। মাফ করে দিলাম, ইতির লেগে মাফ পেয়ে গেলাম। কই ইতি তো চিৎকার করেনি, ইতি তো কিছু বলেনি। মার আমাকে, মার! ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত দিতে পারবো না। বিশ্বাস করে কি তুই না এলেও মারতে পারতাম না, মায়া লাগতো, মায়া। কিছু বলবে? চলে যাচ্ছ কেন? আমি জানি আমি তোমার কাছে অসহ্য, জানি শব্দ সামার। আমি আমার ছেলে মেয়েদের কাছে অসহ্য, এমনকি তোমার কাছে অসহ্য। তুমি আমার কাছে অসহ্য, এই কথাটা তোমাকে কে বললে? সব কথা বলার প্রয়োজন হয় না, মুখ দেখলেই বোঝা যায়। আমার মুখে আর কি কি দেখলে তুমি? আমার জন্য জমে থাকা ঘৃণা। কেমন করে জানো তুমি? আসলে এখন যা তুমি শুরু করেছো একদম বাচ্চাদের মতো। এই একটু আগে আমি ওই ঘরে বসেছিলাম, ইতি এলো, বাচ্চাদের মতো শুরু করলো, বায়না ধরলো, জোরাজুরি করলো। আমার কোনো বায়নাও নেই, জোরাজুরিও নেই। আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারছো না, তাই জোর করে তুমি আমার মুখ দিয়ে বলাতে চাচ্ছ তুমি আমার কাছে অসহ্য। আমি সব জানি। আবার বাচ্চাদের মতো শুরু করলে। তোমাকে আমার অসহ্য হতে যাবে কেন? তোমাকে আমার এতটা সহ্য হয় যে, কতটা সহ্য হয়? মাঝে মাঝে নিজের ছেলে মেয়েদের ভীষণ অসহ্য মনে হয়, কিন্তু মনে হয় তুমি আমি দুজনে হলেই চলে যেত, সারাটা জীবন চলে যেত। আমি এখন কি করব তুমি বলে দাও, প্লিজ তুমি বলে দাও, আমি এখন কি করব? আমার মনে হয় আমার মতো যার অবস্থা তার মরে যাওয়া উচিত। তুমি ওই ঘরে ওনার সঙ্গে দেখা করে এসো। তুমি বলছো? তুমি বলছো দেখা করতে? আমি বলছি কারণ
তুমি তো জানো না তোমার এখন কি করা উচিত। আমি শুধু তোমাকে পথ দেখিয়ে দিলাম। না, আমি যাব না। তাহলে তুমি জানো তোমার কি করা উচিত। ঠিক আছে, দেখা করো না। আমি না রান্নাঘর থেকে লোকটাকে দেখেছি, কিরকম মায়া মায়া চেহারা, একদম কথা বলে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তোমার দিকে তাকিয়েছিল? না না, আমি তো কাছে যাইনি, দূর থেকে দেখেছি। কাছে গেলেই পারতে। আমার না খুব কাছে যেতে ইচ্ছে করছিল, কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু কিন্তু তোমার ভাইয়া যদি রাগ করে, আর বাবা। তুমি বাবাকে চেনো না, একদম রাগ করবে না। তুমি তো জানো না, ছেলেদের মনের ভিতর মেয়েদের মনের চাইতে অনেক বেশি প্যাচ থাকে। তারা ভাব দেখায় একরকম, কিন্তু আসলে ভেতরে ভেতরে একদম অন্যরকম। সব ছেলে একরকম না, বাবাও না, বড় ভাইয়াও না। এই জন্যই বলি গল্প উপন্যাস পড়তে হয়, তাহলে মানুষকে বোঝা অনেক সহজ হয়। তুমি তো তোমার ভাইকে চেনো না। এত অল্প সময়ের মধ্যে তুমি সব কিছু জেনে গেলে, চিনে গেলে। আমার বড় ভাইয়াকে আমি চিনি না, তুমি চেনো। সে তোমার ভাই, কিন্তু আমার স্বামী, পার্থক্য আছে। কি পার্থক্য? মানুষ তো এক। এক না, তুমি বুঝবে না। আমার কি মনে হয় জানো, তোমার ভাই একদম তার বাবার মতো। এমনিতে বেশি কথা বলে, বাচাল, কিন্তু যখন চুপচাপ থাকে একদম ওনার মতো। কিরকম? ওই লোকটার মতো? শান্ত, সুন্দর। ওই লোকটাকে তোমার সুন্দর মনে হলো? সুন্দর না, অনেক মায়া, কত দুঃখ চেহারায়। হ্যাঁ, তুমি তো তার ঠিক মতো দেখোই নি। গল্প উপন্যাস পড়তে পড়তে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার বাবার চেয়ে উনি সুন্দর? আমার বাবার চেয়ে ওনার দুঃখ অনেক বেশি। কারো দুঃখের সাথে কি কারো দুঃখের তুলনা হয়? আমার বাবার অনেক দুঃখ, তুমি জানো না, অনেক দুঃখ। বাবাদের দুঃখ থাকে, অনেক বেশি দুঃখ, কিন্তু মায়েদের মতো না। এই পরিবারে এখন সবচেয়ে দুঃখী যে মানুষটা, তার কথা কিন্তু তোমরা কেউ ভাবছো না। এটা ঠিক না ইতি। গিয়ে দেখো মার ভেতরটা কিরকম তোলপাড় হয়ে যাচ্ছে। আমি জানি এর কোনো ভিত হবে না। শোভন যদি আমার সাথে চূড়ান্ত বেয়াদবি করে তাহলে কেউ কিছু বলবে না। এবারে কে কাকে কি বলবে? তাছাড়া আমাকে কেউ কিছু বললে কার তো কিছু এসে যায় না। উফ, বড় ভাইয়া তোমার কান্না দেখলে গা জ্বলে যায়। ডিসগাস্টিং। কেন? এই তোমার জন্য আজ এই অবস্থা। কোনো উদ্যোগ নাই, হয় ঘুমাইবো নাহলে বউর লোকে বক বক, আর কিছু না পারলে ফ্যাস ফ্যাস করে কান্না। আরে তুই হলি বড় ভাই, ক্যাপ্টেন অফ দ্য শিপ, মাথাটা একটু খাটা, এই মোটা দেহটা ব্যবহার কর। এরকম ইনঅ্যাক্টিভ বড় ভাই আমি দুনিয়ায় দেখি নাই। দায়িত্ব জ্ঞানহীন। কি বললি? দায়িত্ব? দায়িত্ব আমি আর কার জন্য নেবো? কাদের জন্য দায়িত্ব নেবো? বকা খেতে খেতে, গালি খেতে খেতে, গালমন্দ খেতে খেতে আমার এখন কিচ্ছু করতে ইচ্ছে করে না। আমি কনফার্ম তোদের সাথে বলে, সাহেবের সাথে বলে যা। বাহ 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 বাহ, তোমার কান্না দেখলে না গা জ্বলে যায়। আর এখন তো আমাদের রীতিমতো হাসি পায়। কোনো কিছুর মুখোমুখি দাঁড়াতে পারবে না, শুধু পালিয়ে বেড়ানো ছাড়া কিছুই পারবে না। তোমার মতো বিপ্লবী হওয়ার চেয়ে সেটা ভালো। মাথা ভর্তি তো প্যাচ না থাকাই ভালো। তুমি নিজের স্কেপিস্ট, পালিয়ে বেড়াচ্ছ, তুমি জানো না কেন পালিয়ে বেড়াচ্ছ। তাই তোমরা সবাই এখানে, আর উনি কিরকম একা বসে আছেন? উনি মোটে একা বসে নেই, বাবা ওনার সাথে কথা বলছেন। এটা কিরকম কথা হলো? ভাবি, এত দরকার মনে করলে তুমি নিজেকেই কথা বলো না। তোমরা আবার কি মনে করো না করো, আমার কিন্তু খুব কথা বলতে ইচ্ছে করছে। এই এই, উনি আমার সাথে কথা বলবেন তো? বেরো, তোমার যা ইচ্ছে তাই করো, তুমি কিন্তু যাও তো। কি গেলে না? যাও যাও এখান থেকে। সব
চোটপাট বউয়ের সাথে? সব ছেলেরা এক। দেখলাম তো তখন কেমন ফ্যাঁ ফ্যাঁ করে কাঁদছিলে। তুমি বাবার সাথে কথা বলেছো? হ্যাঁ, কার সাথে? শুধু তুই হাসছিস কেন? সিনেমা, তোমাদের সিনেমা দেখে হাসছি। ইশতিয়াক সাহেব, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি জানি হয়তো আমাকে নিয়ে আপনার মনের মধ্যে একটা দারুণ কষ্ট আছে। হয়তো ভাবছেন এই সব কিছুর জন্য দায়ী আমি। হয়তো এটাও ভাবছেন যে এই লোকটাই আসল ক্রিমিনাল। অথচ তখনকার সময়, অবস্থা, দেশ এমন টালমাটাল ছিল যে ঠিক সেই সময় আপনি নিরুদ্দেশ হয়ে গেলেন। সুরাইয়া, আপনার রেখে যাওয়া দুটো সন্তান, এই নিয়ে সুরাইয়ার বাবা, আপনি তো বোধহয় জানেন না যে সুরাইয়ার বাবা আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। পুরো সংসারে যখন এই বিব্রতকর অবস্থা, স্যারের এই নিঃসঙ্গ সময়টা আমি প্রায় গিয়ে ওনাকে সঙ্গ দিতাম। একদিন এক ঝড়ের রাতে স্যার, আপনি বোধহয় আমার কথা শুনতে চাইছেন না। চলুন। মানে যাচ্ছেন? হ্যাঁ, যাব। কিন্তু কিন্তু কি, গেস্টকে আপ্যায়ন করা হলো না? তার আর দরকার হবে না। যা হয়েছে তাতে রীতিমতো ভয় পেয়ে গেছে, আর লাগবে না। এসো এসো, আমার বৌমা, মানে ইফতেখারের বউ। আসসালামু আলাইকুম। বাবা, কেমন আছো সুরাইয়া?